কথা বলতে চাচ্ছিলাম প্রথমে আমাদের সামিনা লুৎফা এবং মামুন স্যারদের মতো মানুষদের নিয়ে। প্রথমত ওনাদের সাথে যেটা হচ্ছে এখন সেটা খুবই দুঃখজনক এবং আমি পার্সোনালি খুবই কনসার্নড ওনাদের নিরাপত্তা নিয়ে। এর কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে যখনই কোনো শিক্ষক, ব্লগার, অ্যাক্টিভিস্ট, এটা 2013 সালের পর থেকে আমাদের শিক্ষা, তাদেরকে যখন হচ্ছে তাদের উপর যখন হামলা হয়, ইনক্লুডিং জাফর স্যারের উপরে একই হয়েছে, প্রথমে যেটা একটা ক্ষেত্র তৈরি করা হয় তাদের বিরুদ্ধে হচ্ছে তারা ইসলাম বিদ্বেষী, তারা ইসলামোফোব, এই ধরনের হচ্ছে নানা ধরনের মতামত বা ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয় সমাজে। তারপরে হচ্ছে যখন এটা প্রতিষ্ঠা শেষ হয়ে যায় তখন হচ্ছে তাদের উপর একটা হামলা হয়, তাদের প্রাণনাশের চেষ্টা চলে। এটা আমরা বারবার দেখেছি এবং আমি খুবই আশঙ্কিত যে হচ্ছে সামিয়া লুৎফা এবং মামুন স্যারের উপরে হচ্ছে এগুলো হতে পারে। এখন ওনাদের একটু ক্রিটিসাইজ করা দরকার। ওনারা দুজনই খুবই শ্রদ্ধাভাজন মানুষ একাডেমিক্যালি। আমি মামুন স্যারের ব্যাপারটা জানি যে উনি খুবই সাউন্ড একজন টিচার। লুৎফা ম্যাডামেরটা জানি না আমি ঠিক, তো আমি ওই ব্যাপারে মতামত করি। তো আমি ধারণা করি যে উনি অন্তত ছাত্র অন্তঃপ্রাণ, এটুকু আমি নিশ্চিত। এখন ওনাদের সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনারা হয়তো একাডেমিক্যালি খুবই সাউন্ড মানুষ, কিন্তু রাজনীতি বা রাজনীতির বাস্তবতা থেকে ওনারা সম্ভবত হচ্ছে কয়েকশো মাইল দূরে অবস্থান করেন। এর কারণ হচ্ছে এটা একটা কমন সেন্সের ব্যাপার যে হচ্ছে বাংলাদেশে যদি হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা না থাকে তাহলে তো একটা ভ্যাকুয়াম পূরণ হবে, একটা ভ্যাকুয়াম তৈরি হবে, একটা শূন্যস্থান তৈরি হবে। এখন সেই শূন্যস্থানটা কারা পূরণ করবে এটা ওনাদের ভাবার দরকার ছিল। ওনারা ভেবেছিলেন যে হচ্ছে ওই যে যেমন একটা ন্যারেটিভ ছিল, এই ন্যারেটিভটা কে এস্টাবলিশ করছে আন্দোলনের সময় আমি ঠিক জানি না, তবে কেউ একজন করেছিল যে বাসে আগুন লাগলে কি করতে হবে, বিকল্প না ভেবে বাস থেকে নেমে যেতে হবে। এখন আমার মনে হয় আমি এটার সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে আপনার বাসে যদি আগুন লাগে আপনার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে যে বাসের আগুনটা নেভানো উচিত। এখন বাসের বাইরে যদি একদল ডাকাত আপনার জন্য অপেক্ষা করে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে বাসে আগুন নেভানো। কেন এই কথা বলছি সেটা হচ্ছে যে ওনারা গণতন্ত্র বলতে বুঝে হচ্ছে শুধুমাত্র সরকার বদল, কিন্তু আসলে ব্যাপারটা কি তাই? গণতন্ত্র মানে কি শুধু ভোট? ভোট তো আমাদের দেশে আগেও হয়েছে, কিন্তু গণতন্ত্র কি আসছে? তো যেহেতু হচ্ছে আমরা এদিকে যাচ্ছি গণতন্ত্রের দিকে, তো কিছু কথা বলতেই হয়। একেবারে মানে আমি যা যা দেখছি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, সেটা হচ্ছে যে 1991 সালে নির্বাচন হলো, বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় গেল। ক্ষমতায় গেলে বিএনপি কি করলো? বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করলো। তারা 1996 সালের 15 ফেব্রুয়ারিতে একটা ইলেকশন করলো, মানে ওটা আসলে কোনো ইলেকশনই ছিল না মূলত। তো তারা কি এক্সকিউজ দিল বিএনপি পরে, যে তারা আসলে ক্ষমতা দখল করতে চায় নাই। তারা যেটা চাইছিল যে যেহেতু বিরোধী দলগুলো দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এখন তত্ত্বাবধায়ক সরকার যদি তারা প্রতিষ্ঠা করতে চায় তাহলে আইন সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। তো তারা এই এক্সকিউজটা দিল তাদের 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের জন্য। কিন্তু আসলে কি তাই ছিল ব্যাপারটা? তারা হচ্ছে নির্বাচন কমিশন হতে শুরু করে নির্বাচন কেন্দ্রিক যতগুলো ইনস্ট্রুমেন্ট বা অ্যাপারাটুস আছে বাংলাদেশে সবগুলো দলীয়করণ করলো এবং এটাতে আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দল প্রতিবাদ করলো। তারা 1994 সাল থেকে বলে আসছিল যে হচ্ছে এইভাবে হতে পারে না, এইভাবে দলীয়করণ করলে তো ফেয়ার ইলেকশন হবে না। কিন্তু বিএনপি ওই দলীয়করণ অব্যাহত রাখলো, যার ফলাফল হচ্ছে 15 ফেব্রুয়ারি নির্বাচনটা। তারপরে কি হইলো? তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো ইলেকশনে জিতে। 2001 সাল আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লো, আমার স্পষ্ট মনে আছে। আমি ফার্মগেট মোড়ে দাঁড়াচ্ছিলাম, আওয়ামী লীগ বিশাল একটা সমাবেশ নিয়ে সম্ভবত হচ্ছে পল্টনের দিকে গেল। ওখানে গিয়ে তারা হচ্ছে আপোষে রীতিমতো উৎসব করে ক্ষমতা ছেড়ে দিল। কোনো মারামারি হয় নাই, কোনো রক্তারক্তি হয় নাই, কিচ্ছু হয় নাই। তারপরে এরপরে বিএনপি ক্ষমতা আসলো 2001 সালে। তারা কি করলো? তারা 2004 সালে আওয়ামী লীগের যে নেতৃত্ব ছিল তারা জানতো যে তারা হচ্ছে একটা ট্রাকে উঠবে, আওয়ামী লীগের সমস্ত শীর্ষ নেতৃত্ব। তারা ওইখানে ট্রাকে গ্রেনেড মেরে একসাথে আওয়ামী লীগের পুরার শীর্ষ নেতৃত্ব শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। একটা গণতান্ত্রিক দেশে যেটা হচ্ছে একটা অকল্পনীয় ব্যাপার। হ্যাঁ, 1 কোটি ভুয়া ভোটারও বানাইছিল, ওইটাও করছিল। তো তারপরে যেটা হইলো, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু ওইখানেই কবরে চলে গেছিল। কবরে কেন চলে গেল? আপনার আমার জন্য যেটা হচ্ছে ভোটের অধিকার, আওয়ামী লীগের জন্য হয়ে গেছিল এটা জীবন মরণের ব্যাপার। ইনফ্যাক্ট 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লো, বিএনপি ক্ষমতা জিতলো, তারপরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি হইলো, কি পরিমাণ ধর্ষণ হইলো, কি পরিমাণ হিন্দুরা দেশ ছাড়তে বাধ্য হইলো, তাদের ব্যবসা বাণিজ্য দখল হইলো, আওয়ামী লীগের নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী খুন জখমের শিকার হলেন। তারপরে তো আওয়ামী লীগের কাছে ব্যাপারটা পরিষ্কার যে আপনার আমার কাছে যেটা ভোটের অধিকার
তার কাছে সেটা জীবন মরণের প্রশ্ন। এবং আমি মনে করি বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা, স্পেশালি প্রথম আলো ঘরানার এবং আমাদের সামিনা লুৎফা বা মামুন স্যারের মতো মানুষজন, তারা যেটা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রের মূল সমস্যা তো ভোটের না রে ভাই। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে গণতন্ত্রের, আমাদের যে দুইটা প্রধান দল তাদের ছাড়া বাংলাদেশে গণতন্ত্র হবে না। এটা হচ্ছে আমরা যতই অস্বীকার করি, দ্যাটস দ্য রিয়েলিটি। তাদের মধ্যে হচ্ছে আস্থার সংকট, স্পেশালি আওয়ামী লীগের মাঝে। কারণ হচ্ছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো এই আস্থার সংকটটা যদি আমাদের বুদ্ধিজীবীরা, তারা হচ্ছে এই তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি এসব অনুসন্ধান না করে তারা যদি এই আস্থার সংকটটা পূরণ করার চেষ্টা করতেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্র এক পা করে এগুতো। আর তারা একটা স্বপ্নের জগতে বাস করেন, সেটা হচ্ছে যে তারা ইউরোপিয়ান মডেলের গণতন্ত্রের স্বপ্ন দেখেন। ভাই, ইউরোপিয়ান মডেলের গণতন্ত্র, তারা আজকে তাদের যে গণতন্ত্র, এটা বিবর্তিত হয়ে এখানে আসতে 400 বছর লাগছে। এবং তাদের যে মডার্ন ডেমোক্রেসি, এটা ইতিহাস কিন্তু খুব বেশি দিনের না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মূলত এটা এস্টাবলিশড হয়েছে। এখন আপনি বাংলাদেশে যে গণতন্ত্রটা চান, এই গণতন্ত্র কি হচ্ছে ইউরোপে আছে? এই একটা পলিটিক্যাল দল আরেকটা পলিটিক্যাল দলের নিশ্চিহ্ন করে দেওয়ার যে মানসিকতা, গ্রেনেড মারার যে মানসিকতা, এটা কি ইউরোপে আছে? তো আমাদেরকে, তাদের উচিত ছিল বাস্তববাদী হওয়া। তাদের উচিত ছিল এমন একটা মেকানিজম তৈরি করা যাতে হচ্ছে দুই দলের মাঝে এই মানে স্পেশালি বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী লীগকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা যেভাবেই হোক, এটা বন্ধ করা। এটা যদি বন্ধ হইতো, আমাদের গণতন্ত্র হাঁটি হাঁটি পা করে শিশু আস্তে আস্তে এগোতো। এই শিশু একদিন বালক হইতো, তারপরে কিশোর হইতো, তারপরে যুবকে পরিণত হইতো। তারা সবসময় হচ্ছে শর্টকাটে বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন যে হচ্ছে মেকানিজম করে হচ্ছে ফাংশনাল ডেমোক্রেসি স্টাবলিশ করা সম্ভব। এটা আসলে সম্ভব না। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে তারা যে রাজনৈতিক মূর্খামি করেছেন, এটা তাদেরকে কোথায় নিয়ে আসছে। তাদের জীবন এখন শঙ্কার মুখে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে কি করব? আমাদের কাজ, আমরা তাদের নিয়ে মজা টজা করছি, দ্যাটস ফাইন, ওকে, কিন্তু এটারও একটা লিমিট আছে। আমাদের উচিত হচ্ছে এখন এই মজা টজা বন্ধ করে তাদের পাশে দাঁড়ানো। তারপর হচ্ছে অনেক মানুষ যারা হচ্ছে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে কোটা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা এখন বিট্রেট ফিল করতেছেন। তারা এখন বুঝতেছেন যে তারা ম্যানিপুলেটেড হয়েছেন জামাত দ্বারা, হিজবুত দ্বারা। তারপর হচ্ছে হেফাজত ইসলাম তো ছিল এইসবে। স্পেশালি হচ্ছে যাত্রাবাড়িতে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা যাত্রাবাড়িতে, ওই মাদ্রাসার ছাত্ররা এগুলোতে ইনভলভ ছিল। যাই হোক, এখন তারা চিটেড ফিল করতেছেন। আমি আজকে লাইভ করার একটা বড় কারণ হচ্ছে আমার পরিচিত কয়েকজন মেয়ে, তারা আমার মেসেজ দিছে যে হচ্ছে যে রাস্তা দিয়ে তারা হাঁটতে পারতেছে না। যে ফার্মগেটের রাস্তা একসময় লোকারণ্য ছিল, থাকতো, এখনো থাকে, কিন্তু মেয়েদের বিরক্ত করতো না, কেউই করতো না। হয়তো ইপটিজিং এর কিছু ঘটনা ঘটতো, কিন্তু হয়তো দেখা গেছে সপ্তাহে একবার, মাসে একবার হয়তো তারা ইপটিজিং এর ঝামেলায় পড়তো। কিন্তু এখন যেটা হইতেছে, তারা রাস্তা দিয়ে হাঁটলেই মোড়ে মোড়ে হচ্ছে ইপটিজাররা বসে থাকে। এবং এক শ্রেণীর মানুষ হচ্ছে তাদেরকে হিজাব কেন পরে না, বোরখা কেন পরে না, এইসব নিয়ে হচ্ছে তাদেরকে পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে। কেউ কেউ এমনটাও বলছে তাদের যে তারা যদি হচ্ছে পর্দা না করে, যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায়, তাহলে দোষ হবে মেয়েদের। এখন মেয়েরা এটা ফেস করতেছে। আমরা তাদের লাল ডিপিওয়ালা আপুটাপু নিয়ে বহুত ফাজলামি করছি, ইভেন তারাও লাল ডিপিওয়ালা পাবলিকই। তো আমার যেটা মনে হয় এখন, সেটা হচ্ছে যে আমাদের উচিত তাদের সাথে খোঁচাখুচি করা, তাদের পোস্টিকে হাহা রিয়েক্ট করা, এগুলো বন্ধ করা উচিত। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারাও আমাদের পাশে থাকে। তো এটা হচ্ছে খুবই জরুরি আমাদের জন্য। আমি মনে করি যে অনেক হয়েছে, তারা আমাদেরকে নিয়ে মজা নিছে, 5ই আগস্টের আগে আমাদেরকে গালাগালি করছে, ওকে ফাইন, আমরা ভুলে যাই এইসব, যা হয়েছে। আমরা তো মজা করছি তাদের নিয়ে, গত কয়েকটা দিন করছি না? কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। আমি মনে করি যে হচ্ছে লিমিট ক্রস করার আগে আমাদের থেমে যাওয়া উচিত, বরঞ্চ তাদের পাশে যাওয়া উচিত, তাদের প্রতি সহমর্মিতা দেখানো উচিত। আর দেশ যেদিকে যাচ্ছে, খুব ভালো দিকে যাচ্ছে না। আপনাদের কি মনে হয় বাংলাদেশের সরকার বলে কিছু আছে? ইউনুস বা উপদেষ্টাদের হাতে সত্যিকারের কোনো ক্ষমতা আছে? আমার কিন্তু মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে না তাদের কাছে কোনো ক্ষমতা আছে। তারা কোন পর্যায়ে তাদের সরকার ভালনারেবল হইলে, যে হচ্ছে তারা যেই শিক্ষা পাঠ্যপুস্তক করার জন্য, সংস্কার করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, আহমদুল্লাহ এবং উচ্চর মতো দুইটা, কি বলবেন আপনার, মানে দুইটা মৌলবাদীর কথায় তারা হচ্ছে পুরো কমিটি বাদ করে দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে তাদের সরকারগুলো, মানে তাদের যে সরকার, এটা কি ভালনারেবল একটা অবস্থায় আছে, এবং তারা সেটা জানে যে হচ্ছে যে তাদের সরকার খুবই ভালনারেবল অবস্থায় আছে। এখন আমাদের দেশে, বাংলাদেশ সত্যিকার অর্থেই
একটা মৌলবাদী রাষ্ট্র হবার পথে, এবং মোল্লারা বা মৌলবাদী গোষ্ঠী জামাত, হেফাজত, হিজবুত, টু আ সার্টেন এক্সটেন্ট আপনার আনসারুল্লাহ বাংলা, এরা মনে করতেছে যে এদের হাতে হচ্ছে আসল ক্ষমতা। এবং এটা সত্যিও, এবং কারণ হচ্ছে তাদেরটা মনে করার কারণ আছে, কারণ পুরো আন্দোলনটা লিড দিছে তারা পুলিশের আক্রমণ করছে, বেশিরভাগ মানুষ তাদের মারা গেছে, তারা মনে করতেছে যে এই আন্দোলনটা তাদের। তো এই কারণে তারা ভাবতেছে যে তারা সরকারকে প্রেশার দিবে, এবং সরকারও জানে যে হচ্ছে তারা আসলে কাদের জোরে তারা ক্ষমতায় আসছে, যে কারণ হচ্ছে সরকারও কিছু করতে পারতেছে না। এখন মেয়েরা রাস্তায় ক্রমে ক্রমে আরো বেশি ভালনারেবল হবে, সামনের দিকগুলো খারাপ হবে, এবং এই সময়ে আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াইতে হবে। এগুলো নিয়ে ঠাট্টা মশকরা টোটালি বন্ধ করতে হবে। আমি আপনাদের সবাই অনুরোধ করতেছি, টোটালি বন্ধ করতে হবে। কারণ সামনে যে লড়াইটা আসতেছে, এই লড়াইটাতে আমাদের সবাইকে নিয়েই লড়তে হবে। কে লাল ডিপি ছিল, কে কালো ডিপি ছিল, শুভ কামালের মতো কে হলুদ ডিপি ছিল, এগুলো এখন আর কোনো ম্যাটার করে না। এখন ম্যাটার করে হচ্ছে যে আমাদের সহমর্মিতা প্রদর্শন করতে হবে, সহনশীলতা প্রদর্শন করতে হবে, সবাইকে সাথে নিয়ে আগাইতে হবে। যারাই আমাদের সাথে আসতে চাইবে, দে আর মোস্ট ওয়েলকাম। আর আওয়ামী লীগ, কয়েকজন জানতে চাইছিলেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বাংলাদেশে। আমি মনে করি যে হচ্ছে আওয়ামী লীগের কোন প্রকার মানে রিপেন্টেন্স ছাড়া বা হচ্ছে অনুশোচনা বোধ ছাড়া আওয়ামী লীগের রাজনীতি অ্যাক্টিভ হওয়া উচিত হবে না। কারণ যা হয়েছে এটা আওয়ামী লীগের জন্য খুবই বাজে হয়েছে। আমরা তো দেখতে পাইছি যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়েছে, কিভাবে শিবির ছাত্রলীগ ইনফিল্ট্রেট করছে, কিভাবে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে শিবির কিভাবে ইনফিল্ট্রেট করছে। এবং আমি কিছু বামপন্থী মানুষজনের সাথে কথা বলছি, তাদের দলেও একই সমস্যা চলতেছে, ওইখানে প্রচুর পরিমাণে ইনফিল্ট্রেশন হয়েছে। যাই হোক, তারপর হচ্ছে মাহবুবুল হক হানিফ, সে ফুলের তোড়া দিয়ে জামাতিদেরকে তার দল আওয়ামী লীগে অভ্যর্থনা জানাইছিল। ওবায়দুল কাদের যতটা সম্ভব হচ্ছে সবাই নিয়ে, মানে ওনার মতো ইনক্লুসিভ আর কেউ হইতে পারে না আমার ধারণা। উনি যেভাবে হচ্ছে জামাতিদেরকে দলে নিছে, এইরকম ইনক্লুসিভ সরকার আগে কখনো দেখা যায় নাই। তো এই ইনক্লুসিভনেসের পরিণতি হচ্ছে দেখা যাচ্ছে এখন। হরে ভাই, দেশে আইসা লড়াই করা ঠিক আছে, দেশের বসে আমি তো একবার লড়াই করছি, আপনারা করেন। এবার আমার পার্টটুকু আমি করছি, এখন যতটুকু পারতেছি করতেছি, এখন আপনারা করেন। আগে তো করছেন একবার। তো যাই হোক, এখন আওয়ামী লীগের হচ্ছে এই ভুলগুলা বুঝতে হবে। এবং মানুষ, এই যে ধরেন আমরা বলতেছি যে হচ্ছে জামাত ম্যানিপুলেট করছে, হিজবুত ম্যানিপুলেট, এটা সত্যি কথা, এটা খুবই সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে মানুষ কেন ম্যানিপুলেটেড হয়েছে, এখানে তো রিজন ছিল, তাই না? মানুষ দেখতেছে যে হচ্ছে যে পত্রপত্রিকা দেখতেছে লুটপাট হচ্ছে, পত্রপত্রিকা দেখতেছে দুর্নীতি হইতেছে, ওইদিকে তার চাল কিনতে গিয়ে খবর হয়ে যেতেছে, সে মাংস কিনতে পারতেছে না। তো মানুষ খেপবে না? মানুষ খেপবে। তো তো এগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, বঞ্চনা ছিল, যে সাফারিং এর একটা ছিল, কথা ছিল, এগুলোর অবশ্যই গুনায় নিতে হবে। এবং এই অনুযায়ী আওয়ামী লীগের হচ্ছে পরবর্তী নেতৃত্ব ঠিক করতে হবে এবং কর্মকৌশল ঠিক করতে হবে। মানুষের কাছে যেতে হবে, সবচেয়ে বড় কথা। আমলা নির্ভরতা, ব্যবসায়ী নির্ভরতা, এগুলো থেকে বেরোয় আসতে হবে। আপনারা সংসদে, আমি জানি না আপনারা জিনিসটা খেয়াল করছেন কিনা, আপনারা জাস্ট শুধু আমি একটু বলি যে আপনারা সংসদ সদস্যের তালিকার দিকে তাকায়েন এবং তাকায় দেখেন এখানে কতজন গার্মেন্টস ব্যবসায়ী আছে, অবাক হয়ে যাবেন, 1/3 বেশি। তো এগুলো থেকে দূরে থাকতে হবে, মানুষের সাথে সম্পৃক্ত হইতে হবে। আমি মনে করি যে তাইলেই আওয়ামী লীগ মানুষ আবার হচ্ছে জনপ্রিয়তা ফিরে পাবে। এটা হচ্ছে আওয়ামী লীগের, মানে আমার মনে হয় এই মুহূর্তে এটাই হওয়া উচিত আওয়ামী লীগের সবচেয়ে বড় কর্মকৌশল। আর গ্রুপিং ট্রুপিং এর সমস্যা তো ছিলই, এখন মনে হয় না গ্রুপিং এর সমস্যা আছে। এখন কোন গ্রুপ কে কি করছে জানি না, আমি মানে ম্যাটার করে না, সবাই এখন মার খাইতেছে। তো আমার কাছে এটাই মনে হয়। আর আবার বলতেছি, আমার মনে হয় এখন সবারই স্পেস দেওয়া উচিত। পচানো, ঠাট্টা মস্করা করা মানুষকে নিয়ে এগুলা বন্ধ হইতে হবে, এগুলো বন্ধ করতে হবে মাস্ট। আমাদেরকে সবার পাশে দাঁড়াইতে হবে। আর আজকের হত্যা সবাই চুপ কেন জানতে চাইছেন, যে মারা গেছে সে একজন শ্রমিক রে ভাই। আমাদের দেশে ওই যে একটা গণতন্ত্রের কথা বললাম, যে গণতন্ত্রের সমস্যা কি, আমাদের দেশের মানুষের একটা বড় সমস্যা গণতন্ত্রের জন্য। কারণ আমাদের গণতন্ত্র কি, গণতন্ত্রের অনেকে বলে একটা ইডিওলজি, আদর্শ। আমার কাছে গণতন্ত্রের আদর্শের চাইতে মনে হয় এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। যে সংস্কৃতিটা শুরুই হয় যখন হচ্ছে আপনি অন্যের মতামতকে গ্রহণ করতে পারবেন, অন্যের প্রতি সহনশীল হইতে পারবেন, অন্যের মতামতকে শ্রদ্ধা দেখাইতে পারবেন। কিন্তু আমাদের দেশে কি তা? আমার মনে হয় না। আমাদের দেশের একটা বিরাট অংশের মানুষ হচ্ছে ইসলামিস্টদের দ্বারা প্রভাবিত। তারা যদি আসে, এই যে যেমন ধরেন সামিনা লুৎফার, মামুন স্যারের ব্যাপারটাই দেখেন, তারা আন্দোলনে এত ভূমিকা রাখলো, দেখেন তারা কিন্তু অলরেডি খারিজ হয়ে গেছে সামান্য কিছু কথাবার্তার কারণে। তো এইটা হচ্ছে আমাদের সমাজের একটা কমন প্রপেন্সিটি বা
প্রবণতা, এই প্রবণতা থেকে যদি না বের হতে পারি তাইলে হচ্ছে আমাদের এখানে কখনোই গণতন্ত্রের কালচার গড়ে উঠবে না। আবারও বলি, গণতন্ত্র হচ্ছে একটা কালচার, এটাতে চর্চা করতে হবে প্রতিনিয়ত, তাইলে হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব। এবং এই কালচারটার বেজই হচ্ছে অন্যের মতামতকে শ্রদ্ধা দেখানো, অন্যের প্রতি সহনশীল হওয়া। এটা আমাদের সমাজে নাই। আমাদের সমাজে আমরা যে গণতন্ত্র দেখছি এতদিন, এটা হচ্ছে, এটাতে বলে ক্রনিক ক্যাপিটালিজম। বেসিক্যালি একদল আসছে লুটপাট করছে, আরেক দল গেছে আবার লুটপাট করছে। সো এটা সামনে যারা ক্ষমতায় আসবে, এখন যারা ক্ষমতায় আছে তারাও তাই করবে। কারণ আসলে গণতন্ত্র যদি হচ্ছে একটা দেশে প্রতিষ্ঠিত হইতে হয়, গণতন্ত্রটা মানে উপর থেকে টুপ করে পড়লে হবে না, এটা নিচ থেকে আসতে হবে। হ্যাঁ, তো গণতন্ত্রের জন্য মানুষও হচ্ছে প্রিপেয়ার করতে হবে। আমি মনে করি যে এখানে বামপন্থী দলগুলা বা আওয়ামী লীগের মতো দলগুলা বা যারা প্রগতিশীল বলে নিজেদের দাবি করে, তাদের একেবারে তৃণমূল পর্যায়ে মানুষে এসব ব্যাপারে হচ্ছে সচেতন করতে হবে। গণতন্ত্রটা আসলে কি, গণতন্ত্র আসলে কিভাবে ফাংশন করে। আমি জানি এটাও একটা ইউটোপিয়ান কথাবার্তা, আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল এটা করবে। আর ইসলামের প্রতি সহনশীল হওয়ার একজনের আচ্ছা, কমেন্টটা চলে গেছে, কি কমেন্ট করছে দেখতে পাইনি। যাই হোক, আমি মনে করি যে আমাদের সবার প্রতি সহনশীল হওয়া উচিত। এখন যে ধর্ম পালন করে তারা কি আমি ধর্ম পালন করতে নিষেধ করবো? আমি নাস্তিক মানুষ, আমি ধর্ম কর্মে বিশ্বাস করি না। কিন্তু কেউ যদি ধর্ম পালন করতে চায়, সাপোজ একজন মসজিদে গিয়ে নামাজ পড়তে চাইতেছে, হঠাৎ করে তার কোনো একটা সমস্যা হয়ে গেছে, সে যাইতে পারতেছে না, আমার কাছে গাড়ি আছে, আমি রাস্তায় থামলাম, থামায় আমি কিন্তু তারা ঠিকই মসজিদে পৌঁছা দিয়ে আসবো। আমি নামাজ পড়ি না, আমি নাস্তিক, ইট ডাজন্ট ম্যাটার, আমি ধর্ম ক্রিটিসাইজ করি, ইট ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে তার বেসিক রাইট। হ্যাঁ, ধর্মকর্ম করা, বা কেউ তাকে বাধা দিচ্ছে মসজিদে ঢুকতে, আমি তার পক্ষে দাঁড়াবো, কারণ এটা তার বেসিক রাইট। এবং এইটা উল্টা দিক থেকেও আসতে হবে। এটা যে শুধু একদিক থেকে হবে ঘটনাটা তা না, এটা হইতে হবে তাদের দিক থেকে। আমি যখন কথা বলবো, ধর্ম সমালোচনা করব, তখন ধার্মিকদের আমার পক্ষে দাঁড়াইতে হবে, যে হচ্ছে না, তারও অধিকার আছে। আমার যদি এই অধিকার থাকে যে হচ্ছে ধর্ম কেন ভালো এই কথা বলার, তারও অধিকার আছে ধর্ম কেন খারাপ এটা ব্যাখ্যা করার। তো এই প্রবণতাটা সমাজে যতদিন স্টাবলিশ না হবে, আমাদের সমাজে গণতন্ত্র ততদিন হচ্ছে প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হবে না। আর আওয়ামী লীগ অবশ্যই ব্যাক করবে। আপনি 35%, 40% লোক আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশে, আপনি 35%, 40% মানুষের বাদ রেখে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, এটা ইম্পসিবল একটা। যারাই এটা চাচ্ছে তারা আসলে গণতন্ত্র চাইতেছে না, তারা চাইতেছে যেটা হচ্ছে যে তাদের একচেটিয়া রাজত্ব। তারা হচ্ছে ফ্যাসিবাদ চাইতেছে মূলত। ফ্যাসিবাদ কি আমি আপনারা বলি, আওয়ামী লীগের সবাই ফ্যাসিস্ট বলে, কিন্তু ক্লাসিক্যাল যে টার্মগুলো আছে একাডেমিয়াতে ফ্যাসিজমের ব্যাপারে, মূল এসেন্সটা হচ্ছে যখন কোনো মতাদর্শের লোকেরা ওই মতাদর্শ কোনো রাষ্ট্রে জোর করে চাপায় দিতে চায় এবং অন্য মতাদর্শের মানুষকে তাদের অধিকার দিতে চায় না বা তাদেরকে কথা বলতে দিতে চায় না, ওটা হচ্ছে ফ্যাসিজম। আওয়ামী লীগ কি বাংলাদেশে কোনো আদর্শ চাপায় দিতে চাইছিল? চায় নাই। আপনারা যদি হচ্ছে যখন 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি, উনি বলতেছিলেন যে তারা শেখ হাসিনাকে নিয়ে অনেকদিন ধরে একটু চিন্তিত বা শঙ্কায় ভুগছিলেন। কেন? কারণ হচ্ছে শেখ হাসিনার মধ্যে কিছু অটোক্রেটিক টেন্ডেন্সি আছে। মানে এক্স্যাক্টলি এই দুটো ওয়ার্ড তার সে ইউজ করছে। অটোক্রেটিক, সে কিন্তু শেখ হাসিনারে ফ্যাসিস্ট দূরে থাক, অটোক্রেটিকও বলে নাই বা স্বৈরাচারও বলে নাই, সে বলছে তার মধ্যে এটার কিছু টেন্ডেন্সি ছিল। এবং আপনারা যদি হচ্ছে বিদেশের পত্রিকাগুলো দেখেন, আল জাজিরা টাইপের পত্রিকাগুলো বাদ দিলে, যেগুলো বায়াসড, কোন পত্রিকাতে ইনক্লুডিং গার্ডিয়ান টার্ডিয়ান কোথাও হচ্ছে কিন্তু শেখ হাসিনারে ফ্যাসিস্ট বলা হয়নি। কারণ ফ্যাসিস্টের যে সংজ্ঞা, ওই সংজ্ঞায় আওয়ামী লীগ পড়ে না। তারা কোনো মতাদর্শ দেশের মানুষের উপর চাপায় দিতে চায় নাই, বরঞ্চ তারা যেটা করছে, তারা একদিক দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, আরেক দিক দিয়ে আবার শফি হুজুরের সাথে গিয়ে কম্প্রোমাইজ করছে। কিছু ক্ষেত্রে তো তারা আমরা দেখছি যে পাঠ্যপুস্তকে কিছু সংশোধন আনছে হেফাজতের জন্য। তার মানে কি, তাদের গোল ছিল শুধু ক্ষমতায় থাকা। এবং আমি আগে যেটা বলছি যে আপনার জন্য যেটা গণতন্ত্র, তাদের জন্য সেটা হচ্ছে জীবন মরণের সংকট। তো তারা এই কারণে, এটা হচ্ছে একটা অনেকগুলো কারণের একটা কারণ এবং ওয়ান অফ দ্য মেজর রিজনস, যে তারা হচ্ছে এইভাবে ক্ষমতা থাকতে চাইছে। হ্যাঁ, ম্যাথিউ মিলার, রাইট, ও ভদ্রলোকের নাম ম্যাথিউ মিলার, সে বলছিল যে অটোক্রেটিক টেন্ডেন্সি আছে। তো ফ্যাসিস্ট শব্দটা আসলে যে এই কারণে বিদেশের মানুষজন ইউজ করে না, মার্কিন ফরেন মিনিস্ট্রি বা তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্যবহার করেন, কারণ ফ্যাসিস্টের যে ক্লাসিক বা মূল যে হচ্ছে অনেকগুলো সংজ্ঞা আছে ফ্যাসিজমের, এটা নিয়ে এখন একাডেমিয়াতে প্রচুর ডিবেট আছে, কিন্তু মূল এসেন্স যেটা, সেটা হচ্ছে যে কেউ যখন কোনো তার নিজস্ব আদর্শ চাপায় দিতে চায়। তা আওয়ামী লীগ তো কোনো আদর্শ চাপায় দিতে চায় না। এখন উল্টা দিকে দেখেন, এখন যারা এই যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গেছে, এখন যারা হচ্ছে আজকে এই আর্মি গিয়ে একজনকে উদ্ধার করে আনতে হয়েছে, হ্যাঁ, ইয়ে করার জন্য, মানে একজনের মেরে ফেলতে চাইছে, এইটা হচ্ছে ফ্যাসিজম। কারণ তারপর হচ্ছে আজকে তাহিরের উপর হামলা হয়েছে, যদিও সে নিজেও প্র্যাকটিসিং মুসলমান, সুন্নি তরিকার, বেশ পপুলার, আমি তার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, তার কথা আমার ভালো লাগে।
সে খুব মজা করে, আমি আমি মজা করতে এবং মজার মজার কথা শুনতে পছন্দ করি, তো এই কারণে তার আমার খুব ভালো লাগে। এবং সে কখনো হিংসাত্মক বা ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সে দেয় নাই বা দিলেও আমি কখনো শুনিনি। দেখেন, তার উপরও আক্রমণ হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে এরা চাইতেছে যে সমাজে তাদের যে আদর্শটা আছে, শুধু ইসলামও না কিন্তু, তাদের যে স্পেসিফিক আদর্শটা আছে ওহাবি সালাফিজম, মৌদুতিবাদ, এইটারা হচ্ছে রাষ্ট্রে চাপায় দিতে চাইতেছে। এইটা হচ্ছে ফ্যাসিজম। তারা হচ্ছে একটা আদর্শকে রাষ্ট্রের মানুষের উপর চাপায় দিতে চাইতেছে এবং তারা অন্য কাউকে টলারেট করবে না। এই জন্য যেই কারণে আজকে সামিনা লুৎফা এবং মামুন স্যার এই দুইজন বিপদে পড়ছে। এইটা হচ্ছে ফ্যাসিজম। যদি ফ্যাসিস্ট কাউরে বলতে হয় আপনারা এদেরকে বলতে পারেন, এরা হচ্ছে ফ্যাসিজমের সংজ্ঞায় পড়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ এবং যারা যারা কমেন্ট করতেছেন সবাই ধন্যবাদ। এবার ডিনার টিনার করে আবার কাজে বসে পড়বো। ভালো থাকবেন সবাই।